বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ, কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমসূত্র। আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল। পেজকা 7 রাস্তার মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্য মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে তার মধ্যে 71 টিভি একটা। তো আমি এলিট সম্পাদকদের একজন মতি ভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আব্দুল্লাহর উপরে যে আক্রমণ হলো, আমার উপরে যে আক্রমণ হলো, আপনারা তো কোনো স্টেটমেন্ট দেন নাই। এই যে এখন নুরুল কবির সাহেবের নামে দেবেন, এই স্টেটমেন্টে কি আব্দুল্লাহর নাম থাকবে? আচ্ছা, আমার তো না হয় বাদই দিলাম। উনি বললেন না, এবার তো দেওয়া যাবে না, পরে আমরা দেবো, এটা শুধু নুরুল কবিরের হবে। আমি বললাম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাতে সই করা আমার পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা নিয়ে নুরুল কবির সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন, এবং আমি যখন জেলে, তিনি 2-1টা টেলিভিশন টক শোতে বলেছেন যে মাহমুদুর রহমান আমার বিরুদ্ধে অত্যাচারে সই করতে চান নাই। উনি অর্ধসত্য বলেছিলেন, উনি পুরো কাহিনীটা বলেন না। আমি অবশ্যই সই করতাম যদি আব্দুল্লাহর নামটা ওখানে থাকতো। আব্দুল্লাহর নাম ছিল না, অন প্রিন্সিপাল আমি সই করি নাই। তো নুরুল কবির এখানে থাকলে আরো ভালো হতো, একজন এখানে আছে, আরেকজনের সামনেই আমি এই ঘটনাটা বলতে পারতাম। তো এটা বললাম এই কারণে যে সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে এই এলিটিজম। যতদিন না আমরা সকল সম্পাদককে, সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। আমার দেশের লড়াইটা কি ছিল? আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে, আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে, আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল। এবং আমরা লড়াই করেছি, কেউ আমাদেরকে বলে নাই, কোনো রাজনৈতিক দল বলে নাই। এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন, বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এভাবে পত্রিকা চালাতে হবে। জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে। আমি নিজের তারনার থেকে পত্রিকা চালিয়েছি, এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল, বিএনপি, জামাত, তারা লাভবান হয়েছিল। আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী, তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং প্রতিটি জনসভায়, আমি বলছি 2008 থেকে 2013 পর্যন্ত, তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কি আছে। আমি বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো, আমরা বিএনপি পন্থী। এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন? যাতে আমাদেরকে অত্যাচার করা যায়। আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না। তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদুর রহমান যেহেতু বিএনপি পন্থী, কাজেই মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করা জায়েজ। মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ, কোনো সাংবাদিক একটু শব্দ করবে না, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না। এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা। এটা ভুলে চলবে না আমাদেরকে। এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে, 11 বছর পরে যখন পত্রিকা আমরা বের করলাম, এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলামিস্ট, আমরা দক্ষিণপন্থী, আমরা ফার রাইট। এটাও করা হচ্ছে এই ব্র্যান্ডিং, যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার। এতে আমি খুব আশ্চর্য হই না, কারণ রাজনৈতিক দল স্বভাবতই অসহিষ্ণু। বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না, এটা আমাদের নেচার। আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না, এনসিপি, এখনো তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার 2 সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ। তাদের অন্তর্কন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরে যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না। কাজে এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মুসলিম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তো
আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় নাই, ইশরাক সাহেবের পছন্দ হয় নাই। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কি ঠোঙা হিসেবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই। তো ইশরাক সাহেবকে আমি চিনি না, তার পিতা ছোট ভাই আমার বন্ধু ছিলেন। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি। তো এর থেকে যদি উঠতে না পারেন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। আমার বর্তমান অবস্থা দেখুন, খুব মজার কাহিনী। মতি ভাই একটু যদি শোনেন, এটা একটু মজার কাহিনী বলছি আপনাকে, এটা জানা দরকার। আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে ৭১ টিভির মালিক। ৭১ টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে। যে ৭১ টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্য মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে, তার মধ্যে ৭১ টিভি একটা। সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিক্টিমের বিরুদ্ধে মামলা করছে। কেন পারলো এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে, সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে। এবং ব্যাপারটা তো সত্য, আমাদের কাছে তো নানা রকম খবর আসে। আমি খবর পেয়েছি যে বিএনপি, এনসিপি, জামাত ৩ দলের সাথেই নাকি ৭১-এর মালিকের ঘনিষ্ঠতা আছে। তো এভাবেই বাংলাদেশ চলবে। যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে, যতই পরিবর্তন হোক না কেন। এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে মতি ভাই তো তার পারসিকিউশনের কথা বললেন, আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে। শুধু একটা ইনফরমেশন দেই মতি ভাইকেই উদ্দেশ্য করে বলছে এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক। আমার বিরুদ্ধে এই মুহূর্তে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা। তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট, কারণ আমার নামে 125টা মামলা এখনো চলমান। কাজে এই মামলার মধ্যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই। তো এই প্রসঙ্গে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা ভালো খবরও হতে পারে। তাদের নতুন মামলা দিতে হবে না, এই 17 মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা। সুতরাং ভবিষ্যৎ কেমন হবে, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো মর্নিং শোজ দ্য ডে যদি আমরা গত 1 বছর ধরে নিই, তাহলে মাহমুদুর রহমান এবং আমার দেশের ভবিষ্যৎ কেমন হবে এটা মোটামুটি আমি আন্দাজ করতে পারছি। মতি ভাই নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমার দেশ সেকেন্ড সার্কুলেশনে 2 নম্বর। প্রথম আলো, 2 নম্বরে আমার দেশ। অথচ আমাদের টেলিফোন কোম্পানিগুলি গত 7 মাসে একটা বিজ্ঞাপন আমাদেরকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই বিজ্ঞাপন কন্ট্রোল করে আওয়ামী প্রেতাত্মারা কন্ট্রোল করে বিজ্ঞাপন। সেই কোম্পানির নাম এশিয়াটিকের মালিককে আসাদুজ্জামান নূর। সুতরাং আসাদুজ্জামান নূর যে বিজ্ঞাপন কন্ট্রোল করে, সেই বিজ্ঞাপন আমার দেশে পাওয়ার কোনো সুযোগ নাই। এটাই বাস্তবতা। কিন্তু আসাদুজ্জামান নূরের কোম্পানি আওয়ামী লীগেও ক্ষমতাবান ছিল, এখনো ক্ষমতাবান, সামনে যে মন্ত্রীরা বসে আছেন তাদের সময় ক্ষমতাবান থাকবে। আমি আপনাদেরকে লিখে দিলাম, কিছু করতে পারবে না তাদেরকে। বিজ্ঞাপন বন্ধ। দ্বিতীয় কি, দলীয় পর্যায় থেকে 2-1টা ইঙ্গিত দিয়ে দেবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কথা বলার জন্য। বয়কট কল কিন্তু ইতিমধ্যেই বিএনপির একটা চ্যানেল থেকে বয়কট কল কিন্তু আমার দেশের বিরুদ্ধে আছে, অলরেডি করা হয়েছে বয়কট কল। আর এরপরে জেল। তো জেলের রাস্তা তো আমি দেখাই দিলাম যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সে রেডি আছে নেওয়ার জন্য। প্রথম দিনই নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আসলে প্রশ্নটা হলো, ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে, নবশূদ্ররা নবশূদ্রই থাকবে বাংলাদেশ, যতদিন না আমরা একটা সত্যিকারের বিপ্লব করতে পারবো। এবং সেই বিপ্লব আমরা এখনো করতে পারি নাই। এই জন্য ব্রাহ্মণরা এখনো ব্রাহ্মণ আছে। আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে।
গত পরশুদিন প্রেস কাউন্সিলের লিস্ট বেরিয়েছে, সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক, সেখানে কোনো নমশূদ্র সম্পাদক নাই। আজকে আমাদের যে 5 জন সম্পাদকের মধ্যে আমরা 2 জন নির্ভেজাল নমশূদ্র, আমি এবং আবুল আসাদ ভাই, আমরা হলাম নির্ভেজাল নমশূদ্র। কারণ আমরা আবার ইসলামের কথা বলি। বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ, কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমশূদ্র। লাস্ট একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। আপনাদের আর এক এলিট সম্পাদকের গল্প। সেই এলিট সম্পাদকের নাম গোলাম সারোয়ার। গোলাম সারোয়ার সাহেব, আমি খুব কষ্ট পাচ্ছি যে উনি দুনিয়াতে নাই, কারণ আমি চেয়েছিলাম এই পরিবর্তনের পরে গোলাম সারোয়ার সাহেব যেন জীবিত থাকেন এই পরিবর্তন দেখার জন্য। গোলাম সারোয়ার সাহেব কি করেছেন 15 বছরে আপনারা সবাই জানেন, এটা আমি রিপিট করতে চাই না। নোবেল পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন শেখ হাসিনার, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মোদি ভাই তো গোলাম সারোয়ার সাহেবের কলিগ ছিলেন, তো মনে আছে যে নিশ্চয়ই যে তিনি হাসিনাকে নোবেল দিতে চেয়েছিলেন। তো একদিন আমি তখন বন্দি পত্রিকা অফিসে, তো পত্রিকা অফিসে বন্দি অবস্থায়, মানে দ্বিতীয় দফায় 2013 সালে হঠাৎ আমাকে ফোন করলো। ফোন করে আমার টেলিফোন অপারেটর বললো গোলাম সারোয়ার সাহেব কথা বলবেন। আমি একটু অবাক হলাম, গোলাম সারোয়ার সাহেব আমার সাথে কথা বলবেন, আই ওয়াজ সারপ্রাইজ, করার তো কথা না। টেলিফোন বললাম, উনি প্রথমেই বললেন দিল্লি কবে যাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, মাহমুদুর রহমান দিল্লিতে যাবে এবং এটা গোলাম সারোয়ার সাহেব আমাকে জিজ্ঞেস করলো। আমি খুব অবাক, আমি জবাব দিই নাই, একটু আমতা আমতা করে বললাম দিল্লি কেন যাবো, এই ধরনের কিছু একটা। উনি আমাকে বললেন যে মোদির সাথে দেখা না হলে আমাদের কিন্তু অমিত শাহের সাথে দেখা করতেই হবে। তো আমি বললাম কি সর্বনাশের কথা, মাহমুদুর রহমান দেখা করবে অমিত শাহের সাথে আর মোদির সাথে? তো আমি তখন তাকে বললাম যে অমিত শাহ না, তখন হাসিনা ক্ষমতায়, তখন ক্ষমতায় কংগ্রেস, সোনিয়া গান্ধীর কথা বলেছিলেন, সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে। তো আমি বললাম আপনি কাকে চাচ্ছেন? আমি ঠিক বুঝলাম না। বলে আপনি নাইমুল ইসলাম খান না? তখন বুঝলাম যে উনি আমাদের সময় টেলিফোন করতে চেয়েছিলেন, ওনার অপারেটর ভুল করে আমার দেশে দিয়েছে। এবং তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা বড় দল, গোলাম সারোয়ার সাহেব, নাইমুল ইসলাম খান এবং সম্ভবত মাহফুজা নাম এবং আরো অনেকে দিল্লি ভিজিটে গেছিলেন 2013 সালে, খুঁজে বের করে দেখবেন। এই গোলাম সারোয়ার সাহেবই কিন্তু বিএনপির একটা টেলিভিশন চ্যানেল ছিল মামুন সাহেবের, চ্যানেল 1। সেই চ্যানেল 1-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, সেই চ্যানেল 1-এর সাংবাদিকদের একজন ইন্টারভিউ গোলাম সারোয়ার সাহেব নিতেন হাওয়া ভবনে বসে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।